জানাইছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো আজকে আমাদের মেইন আলোচনার টপিক যদি বলি, আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আসলে এই আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলছি। আলোচনার মধ্যে কিছু থাকবে হচ্ছে আমাদের কিভাবে পড়ালেখা করতে হবে, এবং কিছু আলোচনা থাকবে কি পড়ালেখা করব কি করব না, বা ফার্স্ট ইয়ারে কি করা উচিত কি করা উচিত হবে না। এবং পাশাপাশি কিছু আইডিয়া থাকবে যে কিভাবে পড়ালেখা করলে অন্তত পক্ষে আমাদের জন্য মেডিকেল জার্নিটা একটু হলেও স্মুথ হবে। ঠিক আছে, ওকে। তো সেই লক্ষ্যেই আজকে আমাদের মেইনলি এই ভিডিও করা। আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি আমাদের যে মেইন পোর্শনটা, সেই মেইন পোর্শনটা থেকে। তো আমাদের মেইন পোর্শনটা হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন বই, কি কি বই পড়তে হবে এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? আমি ভিডিওটা অন করেছি। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের সাথে দেখা যাচ্ছে যে বায়োজিৎ যুক্ত হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে, তারপরে কানিজ ফাতেমা যুক্ত হয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ থেকে। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে প্রথমে শুরু করতে চাচ্ছি আমাদের যে এই এমবিবিএস লাইফে আমাদের কয়টা ফেজে ভাগ করা হয়। আমরা যদি বলি, আমাদেরকে চারটা ফেজে ভাগ করা হয়, তাই না? ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং হচ্ছে ফোর্থ ফেজ। তো আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, যেন হচ্ছে আমি কিছু কথাবার্তা এখানে লিখে দেখাতে পারি। ঠিক আছে, এবং আপনারা একটু বলবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং দেন হচ্ছে ইন্টার্ন, এই সবগুলো ফেজ অতিক্রম করার পরেই আমরা হচ্ছে ডাক্তার হয়ে বের হব। এবং এই ফেজের মাঝখানে আমাদেরকে অজস্র বাধা পেরিয়ে তারপর যেতে হবে। আচ্ছা, তো প্রথমেই আমাদের যে বিভিন্ন ফেজ, আমরা বিভিন্ন ফেজের ডিউরেশন যদি একটু বলি। যেমন আমাদের ফার্স্ট ফেজের ডিউরেশন হচ্ছে প্রায় 1.5 বছর। ঠিক আছে, ফার্স্ট ফেজের ডিউরেশন হচ্ছে 1.5 বছর। দেন হচ্ছে সেকেন্ড ফেজের ডিউরেশন হচ্ছে 2 বছর। থার্ড ফেজের ডিউরেশন হচ্ছে, সরি, সেকেন্ড ফেজের হচ্ছে 1 বছর, থার্ড ফেজের 1 বছর, এবং হচ্ছে ফোর্থ ফেজের আরেক বছর, আরো 1.5 বছর। ঠিক আছে, এই টোটাল টাইমটা হচ্ছে আমাদের এমবিবিএস চারটা প্রফ দিয়ে দেন আমরা হচ্ছে এমবিবিএস ডাক্তার লিখতে পারবো। এবং এতগুলো ফেজ অতিক্রম করার পরে তারপরে আমরা কি করবো, আমাদের হচ্ছে ইন্টার্নি শেষ করার পরে আমরা ডাক্তার উপাধি নিয়ে আমরা আমাদের মেডিকেল কলেজ থেকে বের হয়ে যাব। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার আমরা কি করব, আমাদের কি কি সাবজেক্ট পড়া লাগবে, পড়াশোনা কেমন হতে পারে, এসব নিয়ে কথা বলবো মেনলি। তো আমরা অলরেডি, আমার মনে হয় এখানে যারা যুক্ত হয়েছে অলরেডি সবাই ফার্স্ট ইয়ারের বই সম্বন্ধে কিছুটা কিছুটা অলরেডি জেনে আসছে, বা একটা কিউরিসিটি তো থাকেই। তো সেই কিউরিসিটি থেকে অধিকাংশেরই দেখা যায় যে ফার্স্ট ইয়ারের সম্বন্ধে অলরেডি বই জানা হয়ে গেছে। যারা এখনো জানি নাই, সমস্যা নাই। আমরা জাস্ট বলতেছি যে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা মেইনলি তিনটা বই পড়বো। একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি, এবং আরেকটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি। আচ্ছা, প্রথমে যদি বলি বইগুলো কোনটা কি। প্রথম কথা হচ্ছে অ্যানাটমি কি, বা এটাতে কি নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে মেইনলি আমাদের বডির কোন জায়গায় কি অর্গান আছে, এই অর্গান গুলো হচ্ছে কি, আহ এর আশেপাশে কি আছে, এগুলো কিভাবে সিচুয়েটেড, এখানে কিভাবে রক্ত সাপ্লাই হচ্ছে, কিভাবে নিউরন সাপ্লাই দিতেছে, ঠিক আছে, নার্ভ সাপ্লাই, এই সব কিছু নিয়ে আমাদের অ্যানাটমিতে আলোচনা করা হয়। ঠিক আছে, ওকে। এখন এই অ্যানাটমিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়ে গেছে। যেমন একটা ভাগ হচ্ছে জেনারেল অ্যানাটমি, একটা ভাগ হচ্ছে হিস্টোলজি। ঠিক আছে, হিস্টোলজি। আচ্ছা, আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে এমব্রায়োলজি, এমব্রায়োলজি, এবং আরেকটা মেইন পার্ট সেটা হচ্ছে, এটাকে গ্রস অ্যানাটমি বলে, আবার কেউ কেউ অ্যানাটমি প্রপারও বলতে পারে। ওকে, তো এই কয়েকটা ভাগে আমাদের অ্যানাটমিকে পড়ানো হয়। এর মধ্যে এই এমব্রায়োলজি মানে কি, এমব্রায়োলজি মানেটা হচ্ছে যে একটা আহ, ভ্রূণ, বা হচ্ছে একটা ভ্রূণ সম্বন্ধে যে আইডিয়া গুলা, যে একটা জাইগোট তৈরি হলো, বা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে একটা জাইগোট তৈরি হয়ে সেখান থেকে আলটিমেটলি একটা কমপ্লিট বাচ্চা জন্মদানের আগ পর্যন্ত যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে কথা বলা হয় হচ্ছে এমব্রায়োলজিতে। আর হিস্টোলজি, এই হিস্টোলজিতে কি নিয়ে কথা বলা হয়,
দেখেন এই হিস্টো মানে হচ্ছে টিস্যু, ঠিক আছে। মেইনলি হচ্ছে বিভিন্ন টিস্যু স্ট্রাকচার নিয়ে মেইনলি যদি বলি আলোচনা করা হয় হচ্ছে এই হিস্টোলজিতে। জেনারেল অ্যানাটমি, এই জেনারেল অ্যানাটমিতে মানে আমাদের বিভিন্ন কিছুকে জেনারেলাইজড করে আলোচনা করা হয়। যেমন হচ্ছে মাসেল, মাসেল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাসেল আছে, ঠিক আছে। কিন্তু জেনারেলি যদি আমরা ক্লাসিফাই করতে চাই তখন কি আমরা তিনটা ক্লাসিফিকেশন পড়ে আসছি, তাই না, যে স্মুথ, তারপর হচ্ছে কার্ডিয়াক বা এরকম, ঠিক আছে। আচ্ছা, আর গ্রস অ্যানাটমি কি? এটা হচ্ছে প্রত্যেকটা এরিয়ার স্পেসিফিক অ্যানাটমি। যেমন হচ্ছে আমাদের হাতের অ্যানাটমি কেমন, আমাদের থোরাক্সের অ্যানাটমি কেমন, আমাদের অ্যাবডোমেনের অ্যানাটমি কেমন, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যানাটমি নিয়ে প্রথম কথাবার্তা। দেন ফিজিওলজি, ফিজিওলজি মানে কি? এটা হচ্ছে শারীরতত্ত্ব বাংলায় করতে গেলে, তাই না। যার মিনিংটা হচ্ছে যে আমাদের বডিতে যে নর্মাল বিভিন্ন অর্গান, এই অর্গানগুলো কিভাবে কাজ করতেছে, এদের নর্মাল ফাংশনিং প্রসেসটা কি, ঠিক আছে, কি কি মেকানিজমের মাধ্যমে কাজ করতেছে, এটা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে ফিজিওলজিতে। আর বায়োকেমিস্ট্রি কি? যদি সত্যি কথা বলতে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি দুইটা প্রায় সেম, ঠিক আছে, দুইটা প্রায় সেম, কিন্তু ফিজিওলজি থেকে বায়োকেমিস্ট্রিকে আলাদা করা হয়েছে পরবর্তীতে। আগে যদিও দুটো একই সাবজেক্ট ছিল। তো এই বায়োকেমিস্ট্রিতে ফিজিওলজির মতো কিছু টপিক আছে, তাছাড়াও কিছু ভাস্ট টপিক আছে যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাবলিজম। আপনারা পরবর্তীতে এগুলো যখন আরেকটু সিনিয়র হবেন বা হচ্ছে ফার্স্ট কার্ড দিতে থাকবেন তখন হচ্ছে এই সম্বন্ধে আরো জেনে যাবেন। যাই হোক, তো এই বায়োকেমিস্ট্রিতে আমরা একটা এক্সট্রা বিষয় সম্বন্ধে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে যে বিভিন্ন টেস্ট যেমন হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট বলে, যে অনেকের যে আমাদের বডিতে ইলেকট্রোলাইটের কি অবস্থা, যে ইলেকট্রোলাইট ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে কিনা, এটা নিয়ে বিভিন্ন টেস্ট, ঠিক আছে। এই যে বিভিন্ন টেস্ট, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে আলাদা করে আরো এক্সট্রা ভাবে জানতে পারবো, যেটা হচ্ছে বর্তমানে ফিজিওলজিতে আলোচনা করা হয় না, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে গ্রস কথাবার্তা যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নিয়ে। তারপরে আসি হচ্ছে সাবজেক্ট। দেখেন আমার হচ্ছে স্ক্রিনে সাবজেক্ট গুলো দেখা যাইতেছে খুব সম্ভবত, যে এমব্রায়োলজি, এমব্রায়োলজির জন্য আমাদেরকে ফোকাস করতে হয় কোন বইয়ে? সেটা হচ্ছে ল্যাংম্যানের এমব্রায়োলজি, ঠিক আছে। দেখেন এখানে বই ছবি সহ দেয়া আছে। এবং এখানে আমরা একটা কথা বলবো যে এই ল্যাংম্যানের যে অ্যানাটমি, বিশেষ করে যে এমব্রায়োলজি পোর্শনটা, এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট। যদিও আমি এর ইম্পর্টেন্সটা সত্যিকার অর্থে বুঝতে পারছি যখন থার্ড ইয়ারে আসছি তখন। এবং তখন হচ্ছে আমি কিছুটা কিছুটা করে একটু অন্য বিভিন্ন কিছু পড়তে যাইতেছিলাম, বিশেষ করে পিজির কিছু জিনিসপত্র, তখন দেখলাম যে এই জিনিসপত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা অবশ্যই জেনারেল এমব্রায়োলজি বা মেডিকেল এমব্রায়োলজির ক্ষেত্রে অবশ্যই ল্যাংম্যানের বইটা ফলো করার চেষ্টা করব। তারপরে হচ্ছে জেনারেল অ্যানাটমির ক্ষেত্রে ফলো করতে হবে বিশ্রাম সিং এর বই। দেখেন জেনারেল অ্যানাটমির অনেক বই আছে, বিশ্রাম সিং এর আছে, দত্তের বই আছে, তারপর হচ্ছে বিডি চৌরাশি এর বই আছে। কিন্তু সবচেয়ে সহজে একদম কনসেপচুয়াল ওয়ে এবং হচ্ছে চিত্র, যে ছবিগুলা, এই ছবিগুলা খুবই খুবই সুন্দর যে বইটাতে, সেটা হচ্ছে আমাদের এই বিশ্রাম সিং এর অ্যানাটমি বই, ঠিক আছে। ওকে, আর হিস্টোলজির যদি বলি, হিস্টোলজির বিভিন্ন চিত্র নিয়ে কোন বইটা? সেটা হচ্ছে এই ডিফিওরে, ঠিক আছে। এই ডিফিওরি হচ্ছে মেইনলি হিস্টোলজির জন্য ফলো করা হয়। আচ্ছা, তাহলে এগুলো তো গেল হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি, তারপরে হচ্ছে এমব্রায়োলজি, এগুলো নিয়ে কথাবার্তা। এখন যদি আমরা আসি যে আমাদের অ্যানাটমি যে প্রপার বা হচ্ছে গ্রস অ্যানাটমি, এখানে কোন বইটাকে আমরা ফলো করব? বিভিন্ন মেডিকেল কলেজ, আমাদের বাংলাদেশের অনেক মেডিকেল কলেজ হচ্ছে এই দত্তের অ্যানাটমি বইটাকে ফলো করতে বলে। আবার কিছু কিছু মেডিকেল কলেজ, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি যতদূর শুনতে পারছি যে ওরা অনেক ক্ষেত্রেই বিডিসি ফলো করে কেউ কেউ। আবার সহজ হওয়ার জন্য, যে পড়তে সুবিধা হবে এটার জন্য অনেকে আবার এই বিশ্রাম সিং এর বইটা ফলো করে। এবং আমি যদি বলি কোনটা ফলো করলে কেমন হতে পারে, যেমন গ্রেস অ্যানাটমির কথা যদি বলি, এটা আসলে আগে আমাদের টিচাররা পড়ে আসছে, এখন খুব কম স্টুডেন্টই পড়ে। কিন্তু এখানকার আলোচনা যদি বলি, এই আলোচনাগুলো খুবই সুন্দর। এবং হচ্ছে এইখানে আলাদা করে এই জেনারেল মেডিকেল এমব্রায়োলজি পোর্শনটা নতুন করে অ্যাড করা আছে। মানে এটা পড়লে সাথে সাথে এই এমব্রায়োলজি পোর্শনটাও একসাথেই হয়ে যাবে, সমস্যা হবে না। পাশাপাশি এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে এখানকার ছবি। এটার ছবিগুলা এত সুন্দর যে আপনি হচ্ছে যদি দত্ত অ্যানাটমি পড়েন দেখবেন যে এই জায়গাটাতে ছবি ততটা ভালো না, কিন্তু তুলনামূলক ভাবে গ্রেস অ্যানাটমির কনসেপচুয়াল পড়ালেখা অনেক ভালো। পাশাপাশি হচ্ছে এখানকার ছবিগুলো অনেক সুন্দর, যেগুলো হচ্ছে আমাদের পড়তে অনেক অনেক সুবিধা হয়। এবং আমি যদি বলি আমাদের অ্যানাটমি মনে রাখার ক্ষেত্রে আমাদেরকে ছবির কোনো বিকল্প নাই, ঠিক আছে। ছবি যত বেশি দেখবো তত বেশি হচ্ছে আমাদের মনে থাকবে। তাহলে এই হচ্ছে গ্রেস অ্যানাটমি নিয়ে কথা। যদিও এখন বা সাধারণ মানুষ হচ্ছে বা আমাদের মধ্যে একটা হাইপ থাকে যে গ্রেস অ্যানাটমি পড়তেছে না জানি কত কঠিন, না জানি কত টপিক জটিল, তাই না। কিন্তু আসলে কিন্তু এরকম কিছু না। কারণ আপনি যে বইটা পড়বেন, আপনি যদি কনসেপচুয়াল আইডিয়া নিয়ে পড়তে থাকেন দেখবেন যে আস্তে আস্তে কোনো বই জটিল মনে হইতেছে না। এবার আসি হচ্ছে দত্ত। দত্ত হচ্ছে সবচেয়ে বেশি ফলো করে আমার যতদূর জানা, বিশেষ করে ঢাকার কয়েকটা মেডিকেলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। আর এই দত্তের অ্যানাটমির মধ্যে একটা, অবশ্যই এটা হচ্ছে গ্রেস অ্যানাটমি বা হচ্ছে এর মতোই প্রায় অনেক ভালো বই। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এখানকার ছবিগুলো কিছুটা অস্পষ্ট, ঠিক আছে, ছবিগুলো অতটাও ভালো না। তবে আমি যদি বলি যে লিখার বিষয়ে হচ্ছে গ্রেস অ্যানাটমি বা এর থেকেও একটু ভালো লিখছে হচ্ছে দত্ত স্যারের বই।
ঠিক আছে। ওকে, তারপরে আসি হচ্ছে বিডি চৌরাশিয়া। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, ওদের যে মেডিকেল সেক্টর, ওদের মেডিকেল সেক্টরে ওরা হচ্ছে বিডি চৌরাশিয়া অনেক বেশি ফলো করে। এবং বর্তমান বিডি চৌরাশিয়াতে এত বেশি ছবি অ্যাড করছে, যেটা অনেক ভালো বই এখন বর্তমানে বাজারে। ঠিক আছে, যদিও অনেকে দত্ত পড়তে পছন্দ করে, যার যে বইটা পড়তে পছন্দ হবে অবশ্যই সে সেটাই পড়বে। আচ্ছা, আর একটা বই হচ্ছে বিশ্রাম। এই সবগুলোর মধ্যে আমি যদি বলি যে কোন বইটা একদম সহজ সাবলীল ভাষায় লেখা, সেটা অবশ্যই প্রথমে চলে আসবে হচ্ছে বিশ্রামের বই। ঠিক আছে, এখানে চিত্রগুলো সুন্দর, ভাষাগুলো একদম সহজ। কিন্তু আমাদের বিভিন্ন টিচাররা এটার হচ্ছে রেফারেন্স নিতে চায় না। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে রেফারেন্স দিতে হলে হয় আমাকে গ্রেস এনাটমি রেফারেন্স দিতে হবে, অথবা দত্ত। আবার কিছু কিছু মেডিকেল কলেজে এই বিডি চৌরাশিয়ার রেফারেন্সও দেওয়া যায়, সমস্যা হয় না। তো এখন কথা হচ্ছে আপনি কোনটা কিনবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তবে আমি বলবো যে এটাই কিনেন। আপনি একটু অনলাইনে পিডিএফ পাওয়া যায়, এগুলো একটু দেখে নিয়ে তারপর কিনবেন অবশ্যই। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যানাটমি বই নিয়ে একটু কথাবার্তা। পাশাপাশি আমাদের যে নিউরো অ্যানাটমি, এটার জন্য একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে স্নেলের নিউরো অ্যানাটমি। এটা আপনাদের এখন লাগবে না, এখন কিনতে হবে না। আপনার যখন পরবর্তীতে দেখা যাবে যে ফ্লিপকার্ট দিয়ে দিতেছেন বা ফ্লিপকার্টের সময় থেকে, তখন কিনে ফেলতে পারেন। ঠিক আছে, কারণ এটা হচ্ছে লাস্ট টার্মে পড়তে হবে। ঠিক আছে, এবং এই বইটা সব জায়গায়, এটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় এই স্নেলের নিউরো অ্যানাটমিটা ফলো করে লাস্টের টার্মটাতে। ওকে, এবার আসি হচ্ছে ফিজিওলজি নিয়ে। ফিজিওলজির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যদি বলি, মেইনলি কোন বইটা ফলো করতে হয়, সেটা হচ্ছে গাইটন। একেবারে চোখ বন্ধ করে গাইটন। আর যদি বলি যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোনটা বেশি ফলো করতে হয়, সেটা হচ্ছে জ্ঞান। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই, তাহলে পড়তেছি যেহেতু জ্ঞানই পড়ে ফেলি, গাইটন পড়ে লাভ কি? এটা আসলে একটু সমস্যা হবে, কারণ আমাদের গাইটন একদম সহজ ভাষায়। ঠিক আছে, সহজ ভাষায়। এবং হচ্ছে এটা অনেকটা কি বলবো যে প্যারা প্যারা করে লেখা। পাশাপাশি হচ্ছে এটা অনেকটা রিডিং পড়ার মতো, মানে গল্পের বই যেরকম পড়া, ওই গল্পের বইয়ের মতো গল্প গল্প করে এরকম। ঠিক আছে, কিন্তু জ্ঞানং এর মধ্যে এই জিনিসটা একটু মানে অত সহজভাবে উপস্থাপন করে নাই, এবং এই জায়গাটাতে অনেক বেশি হচ্ছে দেখা যায় ক্লিনিক্যাল সিনারিও গুলো অ্যাড করছে। তবে আমার পরামর্শ যদি বলি, আমি অবশ্যই বলবো যে সবাই অবশ্যই গাইডন একবার হলেও রিডিং দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা দেখা যাবে যেই যেই মেডিকেল কলেজে যাই, অবশ্যই আমাদের সিনিয়ররা ওনারা বলবেন যে বই বা কেউ কেউ গাইড, ঠিক আছে, এগুলোও বলবে। কিন্তু আমাদের প্রথম কথা যদি বলি, আমাদের অবশ্যই বইকে ফোকাসে রাখা উচিত। এখানে কেন প্রশ্ন আসতে পারে যে কেন, কারণ হচ্ছে বইয়ে প্রত্যেকটা কনসেপ্ট হচ্ছে একটা মানে একটা সিকোয়েন্স মেনটেন করে যায়। তো এই সিকোয়েন্স মেনটেন করে যাওয়ার কারণে হয় কি, আমাদের ওই ওই বিষয়টার উপর একটা কনসেপচুয়াল আইডিয়া তৈরি হয়, যার কারণে একটা বেসিক আইডিয়া তৈরি হওয়ার কারণে আমরা ওটাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি। ঠিক আছে, আর জ্ঞানং বইটার ক্ষেত্রে এখানে কি, আমরা গাইডন বইটা হচ্ছে মেইনলি বেশি বেশি পড়বো, এবং আমাদের যদি ক্লিনিক্যাল সিনারিও গুলো ফলো করতে হয়, তখন আমরা জ্ঞানং এর দিকে শিফট করতে পারি। কিন্তু নর্মালি আমার কথা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই গাইডনটা রিডিং দেওয়ার, বা হচ্ছে অন্তত একবার যেন, পুরোটা হয়তো পড়া সম্ভব হবে না, পুরো বইয়ের যত পৃষ্ঠা আছে আপনি চেষ্টা করেন অন্তত পক্ষে 600 থেকে 700 পেজ যেন পড়া হয়। ঠিক আছে, অন্তত 600 থেকে 700 পেজ যেন পড়া হয়। দেখেন, আপনি অধিকাংশ জিনিসপত্র ভুলে যাবেন। আপনি ডাক্তারি করবেন কি দিয়ে? আপনি ডাক্তারি করবেন হচ্ছে আপনার যে বেসিক নলেজটা তৈরি হবে, সেই বেসিক নলেজ দিয়ে। ঠিক আছে, এজন্য আপনাকে অবশ্যই ওই বেসিক নলেজটা তৈরি করার জন্য সেই লেভেলে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। ওকে, এই হচ্ছে ফিজিওলজি নিয়ে কথা। পাশাপাশি ফিজিওলজিতে আরো কিছু বই আছে, যেমন হচ্ছে বিআরএস ফিজিওলজি। এটা যদিও বর্তমানে তেমন একটা ফলো করা হয় না। আরেকটা আছে একটা ফিজিওলজি বই, যেটা রাইটার হচ্ছে লিন্ডা এস কোস্টানজো। ঠিক আছে, এটা আমি জাস্ট কিছুদিন আগে আমার ওই সিনিয়র আপু, তিনি হচ্ছে এই স্নিগ্ধা আপুর মাধ্যমে জানতে পারছি। ঠিক আছে, তো এই বইটা অনেক ভালো বই, আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। তবে আমি বলবো অবশ্যই অবশ্যই গাইডন ফলো করেন। ঠিক আছে, বাকিগুলা পরে। আচ্ছা, এখন আসি হচ্ছে বায়োকেমিস্ট্রি। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বেশি যে বইটা ফলো করে, সেটা হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, এবং এই বইটা যদি বলি কোয়ালিটি কেমন, এটার কোয়ালিটিও বেস্ট। ঠিক আছে, তো আমাদের এটা নিয়ে কোনো সন্দেহ রাখা উচিত না যে বইটার কোয়ালিটি কেমন হবে, ভালো হবে কিনা। ঠিক আছে, অবশ্যই ভালো হবে। আমরা সবাই দেখা গেছে ফার্স্ট ইয়ার এটা পড়ে আসছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। আর আরেকটা বই, সেটা হচ্ছে যথেষ্ট ভালো, সেটা হচ্ছে এই লিপিং কোডের বায়োকেমিস্ট্রি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আমরা অনেকেই মনে করি যে বায়োকেমিস্ট্রিটা মনে হয় অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমরা পরবর্তী যে প্যাথোলজি পড়বো, বিশেষ করে ইউএসএ তে যদি আমরা ফলো করি, ইউএস এর কথা যদি বলি, ইউএস এর যে প্যাথোলজিটা, এই প্যাথোলজিটা শুরুই হয় হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি নলেজ থেকে। ঠিক আছে, মানে ওদের বায়োকেমিস্ট্রি একটু আপডেটেড লেভেলে। তো ওরা বায়োকেমিস্ট্রিটা সুন্দরভাবে পড়ে সেখান থেকে আলটিমেটলি প্যাথোলজিতে প্রবেশ করে। ঠিক আছে, তো এই জন্য আমার কথা হচ্ছে, বিশেষ করে যারা বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ওদের অবশ্যই অবশ্যই বায়োকেমিস্ট্রিটা যথেষ্ট প্রায়োরিটির সাথে পড়তে হবে। ঠিক আছে, এখানে কোনো হচ্ছে কি বলবো যে গাফিলতি করার জায়গা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা কি কি বই পড়বো।
তাহলে আমরা যদি একটু ওভারভিউ বলে নেই, যে আমাদের মেডিকেল এমব্রায়োলজির ক্ষেত্রে ল্যাংম্যান, জেনারেল অ্যানাটমির ক্ষেত্রে ভিশরাম সিং এর বই, আর অ্যাটলাস হিস্টোলজি যেটা হচ্ছে ডিফিউরের হিস্টোলজিটা ফলো করব, আর জেনারেলি আমরা যদি বলি গ্রস অ্যানাটমির ক্ষেত্রে কোনটা ফলো করব, এই চারটা বইয়ের আপনার যেটা পছন্দ আপনি সেটা ফলো করেন, সমস্যা নেই। আচ্ছা, আর এটা তো সবারই ফলো করতে হবে নিউরো অ্যানাটমির জন্য। আর ফিজিওলজির ক্ষেত্রে আমরা ফলো করবো হচ্ছে গাইটন, বা আপনারা চাইলে হচ্ছে জ্ঞানগো ফলো করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রিটা আমরা ফলো করি অধিকাংশ ক্ষেত্রে। আর ছবির জন্য এই লিপিং কোটের বায়োকেমিস্ট্রিটা যথেষ্ট ভালো। ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি আহ কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আমরা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বই নিয়ে কথা। এই বই নিয়ে কি কারো কোনো জিজ্ঞাসা আছে? বই নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন আমাকে, কমেন্টে জানান, আমি হচ্ছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের মনে হয় বই নিয়ে অধিকাংশ প্রশ্ন নাই, বই নিয়ে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মেডিকেলের যে এক্সাম সিস্টেম, কার্ড, টার্ম, প্রফ, আইটেম, এগুলো নিয়ে একটু কথা বলতে পারি। তো প্রথম কথা হচ্ছে যে ভাই, কার্ড কি, টার্ম কি, প্রফ কি, আইটেম কি? ঠিক আছে। তো আমরা যদি আমাদের ইন্টারমিডিয়েটের সাথে তুলনা করি, যে আমাদের ইন্টারমিডিয়েটে বায়োলজির একটা চ্যাপ্টার ছিল কি, রক্ত। তো এই রক্ত চ্যাপ্টারকে ধরেন আমরা দুইটা ভাগে ভাগ করলাম। ঠিক আছে। তো এই যে প্রথম ভাগ, ধরেন এই প্রথম ভাগের যে টপিক, এই প্রথম ভাগের টপিক নিয়ে ধরেন আজকে আপনার পরীক্ষা হচ্ছে। ঠিক আছে। তো এই যে একটা টপিক নিয়ে পরীক্ষা, এটাকে বলা হয় আইটেম। ঠিক আছে। তো দেখা যায় যে প্রায় 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে অনেকগুলো আইটেম নেওয়া হয়। প্রায় প্রত্যেকটা সাবজেক্টে দেখা যায় প্রায় 8 থেকে 10টা করে আইটেম নেওয়া হয়। এই যে 8 থেকে 10টা আইটেমের যে টপিক গুলো থাকে, ধরেন 8 থেকে 10টা আইটেমের টপিক গুলো নিয়ে একটা বড় সিলেবাস হয়ে যায়। ধরেন রক্ত চ্যাপ্টার পড়লেন, পাশাপাশি হচ্ছে আপনি ফিফথ চ্যাপ্টার, তারপর শ্বসন শ্বাসক্রিয়া, তারপর হচ্ছে বাকি যেগুলো এগুলো পড়ে ফেলছেন। ঠিক আছে, 3-4টা চ্যাপ্টার। এই 3-4টা চ্যাপ্টারের উপরে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটাকে বলা হবে কার্ড। ঠিক আছে, সেটাকে বলা হবে কার্ড। তাহলে আইটেম হচ্ছে রেগুলার প্রতিদিন যে পরীক্ষাটা, প্রতিদিনের টপিকের উপরে, সেটা হচ্ছে আইটেম। কার্ড পরীক্ষা হচ্ছে যে অনেকগুলো আইটেম নিয়ে যেটা হয়। এখন ধরেন যে প্রতি কার্ড পরীক্ষা দেখা যায় কি যে 1 থেকে 1.5 মাস পর পর হয়ে যায়। ওকে। তো 1 থেকে 1.5 মাস পর পর যে কার্ড হয়, এরকম দুইটা কার্ডের যে টপিক থাকে, দুইটা কার্ডের যে টপিক থাকে, এই দুইটা কার্ডের টপিক মিলে পরীক্ষা হয় হচ্ছে টার্ম পরীক্ষা। ঠিক আছে, দুইটা কার্ডের টপিক মিলে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে টার্ম পরীক্ষা। ধরেন আপনার যে বায়োলজি বইয়ের ধরেন 6টা চ্যাপ্টার। ঠিক আছে, 6টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হলো, সেই 6টা চ্যাপ্টার নিয়ে যে পরীক্ষা সেটা হচ্ছে টার্ম। মানে 3টা চ্যাপ্টারে ধরেন একটা কার্ড হইতেছিল, আর 3টা চ্যাপ্টারে আরেকটা কার্ড, এরকম টোটাল 6টা চ্যাপ্টার কি, দুইটা কার্ড নিয়ে, তাহলে এটা হবে একটা টার্ম। এরকম আমাদেরকে টোটাল টার্ম দিতে হয় কয়টা? আমাদেরকে টোটাল টার্ম দিতে হয় হচ্ছে 6টা। আমরা যদি বলি আমাদের মেডিকেলে, তাহলে অনেকগুলো আইটেম দিতে হয়, আইটেম অনেকগুলা। তাহলে এরকম অনেকগুলো আইটেম মিলে কি হচ্ছে, অনেকগুলো আইটেম মিলে হচ্ছে একটা কার্ড। ঠিক আছে। এরকম দুইটা কার্ড, ধরেন এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এই দুইটা কার্ড মিলে হচ্ছে একটা টার্ম। ঠিক আছে। ওকে। এরকম আবার দেখা যায় আমাদের ফার্স্ট প্রফে আমাদেরকে 3টা টার্মকে ফেস করতে হয়। তাহলে টার্ম 1, টার্ম 2, আর টার্ম 3। ঠিক আছে, প্রত্যেকটা টার্মের আন্ডারে কিন্তু দুইটা করে কার্ড, প্রত্যেকটা টার্মের আন্ডারে দুইটা করে কার্ড। ওকে। আর এই 3টা টার্ম ক্লিয়ার করার পরে আমরা যে পরীক্ষাটা দিব সেটাকে বলবো আমরা প্রফ পরীক্ষা। ঠিক আছে, বা প্রফেশনাল পরীক্ষা। ওকে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে তারপরে আমরা এই প্রফেশনাল পরীক্ষায় যেতে পারবো। আমাদের যদি এমন হয় যে কোনো একটা পরীক্ষাতে আমরা কোনো কারণে ফেল করে গেছি, বা হচ্ছে কোনো কারণে নাম্বার কম চলে আসছে, তখন কিন্তু আমাদেরকে সেগুলো আবার ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে, মানে সোজা কথা বলতে গেলে সবগুলা পরীক্ষায় আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আমাদেরকে প্রফে বসতে হবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মেডিকেল সিস্টেমের এক্সাম সিস্টেম নিয়ে কিছু কথাবার্তা। আপনাদের কি এখানে কোনো প্রশ্ন আছে এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে, বা হচ্ছে এই সম্পর্কে? আপনারা হচ্ছে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। ওকে, তো আমার মনে হয় আমি মেইন কথাগুলো বলে ফেলছি এখানে। আপাতত তেমন প্রশ্ন আসতেছে না, প্রশ্ন আসলে আমরা সময় সময় হচ্ছে এর আনসার দিয়ে দিব। তো এখন মনে হয় আমরা আমাদের ঐশী স্নিগ্ধা দিদির কাছে চলে যেতে পারি। ঐশী স্নিগ্ধা দিদি শুনতে পাচ্ছেন? ঐশী দিদি শুনতে হ্যাঁ পাচ্ছেন?
থেকে ওকে, তাহলে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই, আপনি হচ্ছে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ঐশী। আমি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্ন ডক্টর হিসেবে জয়েন করেছি, মানে মাত্র ফাইনাল কমপ্লিট করেছি, মানে নতুন ডক্টর একেবারে। তো আমি তোমাদের দ্য ক্লিনিশিয়ানে ফার্স্ট ফেজ কোঅর্ডিনেটর এবং মেন্টর হিসেবে আছি। তো আজকে আমরা মেইনলি এই সেশনটা অ্যারেঞ্জ করেছি তোমাদেরকে একটা ফার্স্ট ইয়ারের ব্রিফ দেওয়ার জন্য, বাট সেটা হলো গল্পের ছলে, যাতে তোমরা ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করার আগে জানতে পারো যে জিনিসটা কি, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে সবকিছু ম্যানেজ করে মেডিকেল লাইফ উইথ পড়াশোনা সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। এটার জন্য মেইনলি আজকে আমাদের এই সেশনটা। তো অমিত অনেক কথাই বলছে, আমিও কিছু কিছু কথা বলবো। মেইনলি এটা তোমাদের গাইডলাইন সেশনের মতো। তো আমি যেটা তোমাদেরকে জানাবো সেটা হলো গিয়ে, মেডিকেলে আসার আগে তো আমরা অনেক ভালো স্টুডেন্ট থাকি সবাই, প্লেস করা, তারপরে হলো গিয়ে স্কুল কলেজের ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় বা এরকম টাইপসের। তো মেডিকেলে এসে দেখা গেল একটা বাচ্চা প্রথমে এসে আইটেমে হঠাৎ করে 10-এর মধ্যে 6। 10-এর মধ্যে 6, আমি সারা জীবন 10-এ 10 নয়তো 9 পেয়ে আসছি। এটা কি হইলো, 6 কেন পাইনি? আমি যে অনেক খারাপ পড়াশোনা করি। অথবা ধরো এরকম হলো যে হঠাৎ করে একটু পড়া ভালো হয়নি, বা ম্যাডাম আইটেম বোর্ডে একটা কোশ্চেন করছে, সেটা পারো নাই, ম্যাম বলছে যা উঠে যাও, তোমার আছে পেন্ডিং, তুমি পরের দিন এসে ক্লিয়ার করবে আবার পড়ে এসে। তখন হয় কি, স্বভাবত একটু মন খারাপ হয়ে যায় যে আমি এতদিন সবকিছু একবারে পাশ করছি, সবকিছু ভালো মতো করছি, এখন কি হইলো? তো তোমরা হয়তো মেডিকেলে আসার আগে শুনে আসবা যে মেডিকেলে আর কি মেইন যে জিনিসটা সেটা হলো পাস অথবা ফেল। একটা সার্টেন মার্কের উপরে পাস আর তার নিচে হলে ফেল। তো আমরা এই পাস ফেল দিয়ে আর কি সবকিছু ডিসাইড করি। তো এইটা নিয়ে আমি আজকে একটু অ্যাকচুয়ালি কথা বলবো। তো আমি আর কি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি, দেখো তোমরা দেখতে পাও কিনা। অমিত, দেখা যায় কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যালো? হ্যালো? আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যালো? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো লাইভে? বা কেউ এখানে একটু কমেন্ট করলেই হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো। চলো আমরা তাহলে দেখি। প্রথমে হলো গিয়ে মেডিকেলে যে পড়াশোনাটা, সরি, মেডিকেলে যে পড়াশোনাটা এটাকে আমরা গ্রস একটা ইসে ভাগ করতে পারি। তো দেখো, গ্রস ইসে ভাগ করার মধ্যে আমাদের যেটা আছে, আমাদের অ্যানাটমির কথা যদি আমি বলি ফার্স্টে। আমি যদি অ্যানাটমির কথা বলি, তো যেটা হয় অ্যানাটমিতে, অ্যানাটমি দেখবা যে দুইটা পেপার থাকে, একটা হলো পেপার 1, একটা হলো গিয়ে পেপার 2। তোমাদের যখন রিটেন হবে তখন হলো টোটাল ছয়টা ছয়টা পেপারে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেম ভাবে ফিজিও, যেটা ফিজিওলজি হলো পেপার 1 থাকে, পেপার 2 থাকে। অলসো বায়ো, যেটা বায়োকেমিস্ট্রিরও পেপার 1 পেপার 2 থাকে। তো এখানে মার্ক যে ডিস্ট্রিবিউশনটা যেটা বলতেছিলাম সেটা হলো, এখানে 100 মার্কের রিটেন হয়, এখানেও 100 মার্কের রিটেন হয়, সবগুলোতে 100 মার্কের রিটেন, ঠিক আছে? এরপরে যেটা হয় এটা গেল রিটেন। এরপরে রিটেন শেষ হওয়ার, সবগুলো রিটেন শেষ হওয়ার কিছুদিন পরে হলো ভাইবা হয়। তো অ্যানাটমি ভাইবা হয় টোটাল হলো 150 মার্কের। এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হলো গিয়ে সফট পার্ট, একটা হলো হার্ড পার্ট। কি জিনিস এটা? সফট পার্ট মেইনলি তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবা দেখবা যে তোমাদেরকে ভিসেরা নিয়ে পড়তে হয়। ভিসেরা কি? মনে করো স্টোমাক, মানে কোন একটা ডেড বডি থেকে স্টোমাক থেকে আলাদা করে রাখা হয়, যখন পড়বা তখন ওই স্টোমাকটা দেখে পড়তে হয়। এই পার্ট গুলাকে আমরা বলি সফট পার্ট। তো সফট পার্ট, তারপরে মাসেল,
তারপরে ক্যাডাভার মানে ডেড বডি, এগুলা নিয়ে যখন পরীক্ষা হয় সেটাকে বলা হবে সফট পার্ট, আর যেটা হলো বোনস নিয়ে যে আলাদা পরীক্ষা সেটা হলো হার্ড পার্ট। এই দুইটা মিলে টোটাল নাম্বার হলো কি আমাদের 150। ওকে, সো তারপরে আসো গিয়ে ফিজিওলজি। ফিজিওলজিতে ভাইবা হয় হলো শুধুমাত্র 100 মার্কের, সেম ভাবে বায়োকেমিস্ট্রিতেও 100 মার্কের। এরপরে ভাইবার দিন বা আরেকদিন পরে আলাদাভাবে প্র্যাকটিক্যাল একটা ডেট দেয়। সেই প্র্যাকটিক্যালের মধ্যে থাকে তোমাদের অসপি প্লাস প্র্যাকটিক্যাল। তো এইটার মার্ক কত? এটারও অ্যানাটমির মার্ক হলো 100, ফিজিওলজিতেও 100, বায়োকেমিস্ট্রিতেও 100। তাহলে দেখো অ্যানাটমির মার্ক ডিস্ট্রিবিউশন কত আসলো, 200, 300, 400, 450 মার্ক। ঠিক আছে, আর ফিজিওলজির কত আসলো, 400 মার্ক। তারপরে হলো গিয়ে তোমার বায়োকেমিস্ট্রিতে কত আসলো, 400 মার্ক। এই যে টোটাল দেখো 1250 মার্কের পরীক্ষা, এটা হবে তোমার টোটাল ফার্স্ট পেজের প্রপের পরীক্ষা। এখন কথা হলো গিয়ে যে পাস কত মার্ক, আপু আমি কিভাবে বুঝবো আমি পাস করছি? এই যে 100 মার্কের যে পরীক্ষাটা হয়, তুমি এটার মধ্যে যদি 60 পাও তাহলে তুমি পাস। ওকে, এখন কথা হলো কি, শুধু কি রিটেনে পাস করলে হবে? তাহলে কি আমার সবগুলাতেই পাস হয়ে যাবে, নাকি ভাইভাতে আলাদাভাবে পাস করতে হবে, প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস করতে হবে? তো যেটা হয়, শুধু রিটেনে না, এই 60টা তোমার সবকিছুতে পাইতে হবে। এই 60% মার্ক তোমার রিটেনেও পাইতে হবে 60, তোমার ভাইভাতেও 60 অবটেন করতে হবে, তোমার প্র্যাকটিক্যালেও 60 অবটেন করতে হবে। দেন অল আর ওকে, তুমি পাস। ওকে, সেম ভাবে তোমার ফিজিওলজিতেও তাই, বায়োকেমিস্ট্রিতেও তাই। এখন মেডিকেল আসার পর খুব একটা মানে হাই টপিক শুনবা, সেটা হলো গিয়ে অনার্স। অনার্স বা মানে যেটা বলতে পারো একটা আপ টু মার্ক, একটা নাম্বার, যেটাকে বলা হয় 85% মার্ক বা 85। তো এটা কি জিনিস, যদি তুমি 100-র মধ্যে 85% মার্ক পাও, মানে রিটেনেও 85, ভাইভাতেও 85, প্র্যাকটিক্যালেও 85, ওভারঅল 85 পাও, দেন তোমার নাম্বার আসবে অনার্স এর উপরে। তোমার তখন সুন্দর করে রেজাল্ট আসবে অনার্স ইন অ্যানাটমি অথবা ফিজিওলজি অথবা বায়োকেমিস্ট্রি এরকম। আর তুমি যদি 85-এর উপরে আরো বেশি নাম্বার পাও, 90+ বা সামথিং, ধরো ঢাকা বোর্ডে যতগুলো মেডিকেল আছে তাদের মধ্যে তুমি বেশ ভালো একটা মার্ক পেয়েছো, তাহলে তুমি ঢাকা বোর্ডের মধ্যে প্লেস করবা। এই আর কি, মানে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে প্লেস করবা। তো এখন কথা হলো গিয়ে যে সবই তো বুঝলাম যে কত মার্কে পাস ফেল, সবই ডিটেলস বলে ফেলছি। এবার আসো সাপ্লি। পাস তো বলে ফেললাম, সাপ্লি যদি মনে করো কেউ এই 60%-এর কম পাইলো, কেউ 59 পাইলো বা আরো কম 50, 40 বা যে কোনো একটা মার্ক পাইলো, তখন সেটার রেজাল্ট আসে হলো গিয়ে ফেল। কি আসে, ফেল। তো এখন ফেল করলে কি ভেঙে পড়ার দরকার আছে? না, আরো সুযোগ আছে। ফেল মানে তোমার কাছে এখনো অনেক সুযোগ আছে। যখনই ফেল আসবে তখন তোমার আবার যে বিষয়ে ফেল করছো, মনে করো অ্যানাটমিতে ফেল আসছে, ওই অ্যানাটমি পরীক্ষাটা তোমার আবার দিতে হবে। সেই যে সেকেন্ড বার তুমি পরীক্ষাটা দিলে, সেই পরীক্ষাটার নাম বলা হয় সাপ্লি এক্সাম বা সাপ্লিমেন্টারি এক্সাম। ঠিক আছে, মোটামুটি এখানে সবাই পড়াশোনা করে অনেক সুন্দর করে, এবং টিচাররাও অনেক মানে কনসিডারিং হয়, হেল্প করে, সো পাস চলে আসে। এরপরেও যদি না আসে তাহলে আরেকবার রিসাপ্লির ব্যবস্থা করা হয়। এই দুইটার মধ্যে মোটামুটি কভার হয়েছে, এই প্রথম সাপ্লিতেই সবাই মোটামুটি পাস করেছে। ওকে, তো এইটা ছিল আমাদের গ্রস কথাবার্তা। এবার আসো মেডিকেল আমরা পড়াশোনা কিভাবে করব। সবই তো শুনলাম যে পাস এত মার্ক, এবার তো ভয় লাগতেছে যে কিভাবে 60 পাবো, বা অনেকের স্বপ্ন আছে যে আমরা 85 পাবো, আমরা অনার্স পাইতে চাই। তো এটা আসলে কিভাবে পাওয়া যেতে পারে, তাই তো? তো সেটার কথা হলো কি, প্রথমে আসো, তোমার টার্গেট থাকবে অলওয়েজ হাই। তোমার টার্গেট থাকবে অলওয়েজ হাই। আমি বলবো, যদি তুমি অনার্স কে টার্গেট করো তোমার পাস আসতে বাধ্য। ওকে, যদি তুমি পাসকে টার্গেট করো তোমার পাস আসবে। বাট তুমি কেন পাসকে টার্গেট করবা? যদি বাই চান্স তুমি মিস করো, স্লিপ করো, আমরা পাশের জন্যই পড়াশোনা করব। প্রত্যেকটা প্রপ এক একটা স্ট্রেস, অনেক স্ট্রেস, অনেক পড়াশোনা। তো আমরা অবশ্যই প্রপের সময় ভালো করে পড়বো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, প্রে করব যে আমাদের যেন পাস চলে আসে। এর থেকে ভালো করলে তো ভালো, কিন্তু আমরা চাই একবারে পাস করতে। ওকে, তো এখন আসো পড়াশোনার কি পদ্ধতি, এই পাসটুক আনতে আমাদের আসলে কি করতে হবে? শুধু কি পাস? আর আচ্ছা, আরেকটা কথা আছে, মানে সব ইঞ্জিনিয়ারিং তারপর ভার্সিটি ওরা বলে কি, আরে ওদের তো শুধুমাত্র পাস, ওরা তো 60 পেলেই হয়ে যায়, আমাদের মতো তো ওদের এত পড়াশোনা লাগে না, আমাদের মতো তো সিজিপিএ নিয়ে ওদের টেনশন করতে হয় না। আচ্ছা ঠিক আছে, হয় না, ভালো কথা, কিন্তু কথা হলো গিয়ে তুমি তো একটা ডাক্তার হবা, তোমার তো ইচ্ছা, মনে করো তুমি মেডিকেল কেন আসছো?
অবভিয়াসলি কাউকে না কাউকে আইডল ভেবে আসছো, বা আম্মু আব্বু দেখাইছে সুন্দর করে একটা স্বপ্ন যে ডক্টর মানে অনেক ভালো কিছু, তুমি একটা সুন্দর করে একটা কেস ডায়াগনোসিস করতে পারতেছো, একটা সুন্দর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, রুগী তোমার কাছে থ্যাঙ্কফুল যে আপনি আমাকে হেল্প করছেন এটার জন্য। তো এত ভালো একটা ডাক্তার হতে গেলে তোমার কিছু হিউম্যান কোয়ালিটিস তো থাকতে হবে, প্লাস তোমার অনেক জানতে হবে। জানা ছাড়া কোনো উপায় নেই। এই যে জানাটা, এটা শুধু তোমার পাশে হেল্প করবে না, বি আ গুড ক্লিনিশিয়ান, এটা তো অবভিয়াসলি হেল্প করবে। আর আরেকটা কথা সেটা হলো গিয়ে, মনে করো শুধু এমবিবিএস তো শেষ না, যারা হলো তোমরা এই সেক্টরে থাকবা মানে ডক্টর হবা, তাদেরকে ধরো ফিউচারে তোমরা যদি দেশে থাকতে চাও, এফসিপিএস আছে, এমডি রেসিডেন্সি আছে, আরো অনেক ডিগ্রি আছে। এন্ড বাইরে যদি যাও, তোমরা মনে হয় নাম শুনছো, শোনার কথা ফার্স্ট ইয়ার অনেকেই এসে যাদের প্যাশন থাকে তারা শোনে, প্লাব আছে, ইউএসএমএলএ আছে, ইউকেএমএলএ আছে, আহ সৌদি আরবে কিছু লাইসেন্সিং এক্সাম আছে, এএমসি আছে অস্ট্রেলিয়ার জন্য, আরো অনেক অনেক কান্ট্রি অনেক কিছু আছে। তো তাদের যে মেইন তারা যেটাতে ফোকাস করে এই সব সব পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, সেটা হলো গিয়ে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার, তুমি কতটা জানো, কতটা ভালো বুঝতে পারো, কতটা ভালো তোমার বোঝার ক্ষমতা, তুমি কতটা এটা সুন্দর করে অ্যানালাইসিস করতে পারো। এরকম না যে তোমার একটা রেজাল্ট শিট জমা দিলা তোমার সব পাস। না, তোমার রেজাল্ট শিট, বাংলাদেশের রেজাল্ট শিট কেউ দেখে না, কেউই দেখবে না, জাস্ট তুমি পাস করছো এতটুকুই, তোমাকে ওরা আবার নতুন করে মূল্যায়ন করে তোমাকে পরীক্ষা নিয়ে তারপরে তোমাকে সবকিছু ইয়ে করবে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো আমরাই সেটার জন্যই মেইনলি তোমাদেরকে হেল্প করব, কিভাবে কনসেপ্টটা বিল্ড আপ করতে হয়, কিভাবে সুন্দর করে একটা সুন্দর কি বলবো কনসেপশন, তারপরে হলো গিয়ে পড়াশোনাটাকে মজা নিয়ে পড়া, এটা কিভাবে ডেভেলপ করতে হয়। আচ্ছা আসো তাহলে আমি আসি প্রথমে অ্যানাটমির কথা। ঠিক আছে, অ্যানাটমি হলো গিয়ে আমাদের মেইনলি অনেকের কাছে কঠিন মনে হয়, বাট এটা কঠিন না, এটা একটা মজার। আর বিশেষ করে যারা সার্জন হইতে চাও বা ফিউচারে অনেক কনসেপচুয়াল বেস ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চাও, তাদের কিন্তু অ্যানাটমি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো অ্যানাটমিটা আসলে কি? অ্যানাটমিটা হলো গিয়ে তোমার ফুল বডির যে পড়াশোনা, তোমার বডি কোথায় কি আছে, সেটা কেমন দেখতে, সেটা যে পড়াশোনা, সেটা হলো গিয়ে অ্যানাটমি। তো প্রথমে দেখবা যে তোমাদের নতুন নতুন যখন ফার্স্ট ইয়ার ক্লাস করবা, তখন হলো গিয়ে তোমাদের বোনস ফার্স্টে যেটা পড়ায়, মনে করো এই যে স্টারনাম পড়াবে, অথবা এখানে রিবস পড়াবে। এই যে রিবসটা, এই রিবসে বা স্টারনামে কি কি মাসেল অ্যাটাচমেন্ট আছে, তারপরে হলো কি এই রিবসের ফাংশন কি, এটা ভিতরের যে হার্ট আছে এখানে, তারপরে এখানে যে লাংস আছে এগুলাকে প্রোটেক্ট করতেছে, এবং কোথায় কোন নার্ভটা আসতেছে, সেগুলা তোমাকে জানতে হেল্প করবে। এটার মেইন কথা হলো কি, তুমি এই পড়াটা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবা যদি তুমি কোনো একটা ছবি দেখো, বা কোনো একটা ভিডিও দেখো, বা 3 ডাইমেনশন একটা ভিউজ দেখো। মনে করো আমার তো সবসময় হিউম্যান বডি কেটে ভিতরে গিয়ে দেখে আসা সম্ভব না, অনেক 3D অ্যাপস পাওয়া যায়, আমি তোমাদেরকে একটা দেখাই। তো আমার কাছে একটা 3D অ্যাপস আছে। তো জিনিসটা হলো গিয়ে এরকম, একটু ওয়েট করো, এটা লোড হচ্ছে। আচ্ছা, দেখো আমি তোমাদেরকে কি দেখাবো, তোমাদের সবচেয়ে পছন্দের জিনিস, আসো হার্ট লাং দেখি। দেখো, এই যে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তুমি কিন্তু এটা দেখে বুঝতে পারতেছো তোমার হার্টের ভিতর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। এই যে ছোটবেলায় পড়ছিলা ভেন্ট্রিকল, পার্কিনজি ফাইবার, এই যে দেখো তাদেরকে দেখা যাচ্ছে, এই সাদাগুলা হলো গিয়ে পার্কিনজি ফাইবার। ওকে, তারপরে দেখো এই যে লাংস, ছোটবেলায় পড়ছো মানে ইন্টারে পড়ছো আর কি, ট্রাকিয়া, এই যে সবকিছু দেখতে পাচ্ছ, এটা এই ভিজুয়ালাইজেশনটা হলো খুবই জরুরি, খুবই। এখানে ভেসেলস কি আছে, নার্ভ কি আছে, কারণ দেখো শুধু এটা মুখস্থ না, তুমি যখন এটাকে পুরো নিজের কল্পনার মধ্যে আনতে পারবা, যে ধরো তোমাকে একজন একটা নাম বললো, যে আমরা যখন শ্বাস নিই তখন আমাদের লাং এক্সপ্যান্ড হয়, আমাদের ডায়াফ্রামটা নিচে নেমে আসে, তার জন্য আমাদের লিভার নেমে আসে। তুমি কি এটা ইমাজিন করতে পারো যে আমরা শ্বাস নিচ্ছি, আমাদের লাংসটা ফুলে উঠলো, ডায়াফ্রাম নামে এখানে যে জিনিসটা আছে, আসো, ডায়াফ্রাম নামে এখানে যে জিনিসটা আছে, সেটা নিচের দিকে নেমে গেল, নেমে যাওয়ার জন্য আমার লিভারটা নেমে গেল। এই যে ভিজুয়ালাইজেশনটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এইটাই আমরা তোমাদেরকে হেল্প করবো যে কিভাবে এই ভিজুয়ালাইজেশনটা করতে হবে, কিভাবে তোমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা আসলে কিরকম। এটা দেখো আমার কাছে একটা হিউম্যান স্কেলেটন আছে, তারপরে ধরো ব্রেন স্ট্রাকচারটা, অনেকের খুবই ইচ্ছা থাকে, এখন আমি অনেকেরই দেখি যে খুবই ইচ্ছা যে নিউরো অ্যানাটমি, নিউরো ফিজিওলজি, বা
নিউরো সার্জন হওয়ার, আমি অনেককেই দেখছি। তো দেখো এই যে তোমরা পড়ে আসছো অষ্টম অধ্যায়ে যখন পড়ছিলা ইন্টারে, তো তখন তো পড়ছো সেরেব্রাম, সেরিবেলাম আর পন্স মেডুলা। এখন খুবই ভালো হয় না যে যদি আমরা এটাকে দেখতে পাই যে দেখো এটা আমার সেরেব্রাম, সেরেব্রাম আর সেরিবেলাম আর একটা পন্স আর একটা মেডুলা। আর অলসো আমরা এটাও দেখতে পারি চাইলে যে এটা সরাইলে কিরকম দেখা যেতে পারে, এই জিনিসগুলো সরালে এই যে ভিতরে কেমন দেখা যেতে পারে, থ্যালামাসটাকে দেখা যেতে পারে, হাইপোথ্যালামাসটাকে দেখা যেতে পারে, ইভেন দেখো এই যে পিটুইটারি গ্ল্যান্ডটাকেও দেখা যেতে পারে। এইটার জন্য মেইনলি আমাদের অ্যানাটমিটা এইভাবে বুঝে ভিজুয়ালাইজেশন করে পড়া উচিত। এন্ড দেখবা সবচেয়ে আমাদের নার্ভ মানে ভাইবা যখন হয়, অ্যানাটমির ভাইবা যেদিন হবে, সরি এটা না, ওকে, অ্যানাটমির ভাইবা যেদিন হবে সেদিন দেখবা যে তোমার অনেকগুলো বই পড়ে যেতে হচ্ছে। মানে প্রায় ধরো তুমি পড়ে গেছো অ্যারাউন্ড 1200 পেজ। এখন 1200 পেজের জিনিস তুমি এক রাত্রে পড়ে গেছো, পরের দিন কনফিউশন হোক বা টেনশন হোক কিছু না কিছু তুমি ভুলে যাবাই। কিন্তু আমরা চাই না এটা তোমরা ভুলে যাও। তো আমরা চাই তুমি যাতে জিনিসটা একবার পড়ো, বুঝে পড়ো, মনে রাখার মতো করেই পড়ো, এবং একবার পড়েই মনে রাখো। অবশ্যই রিভাইজ দিবা, রিভাইজ কেন দিবা না, বাট একবার পড়ে যাতে ওটাকে অনেক লং টার্ম মেমোরিতে রাখা যায়, আমরা সেটার জন্য তোমাদেরকে এই 3 ডাইমেনশন ভিউজ কেমন করে হয়, কিভাবে কি হয়, এটা দেখে মনে রাখো। তখন দেখো ভাইবা বোর্ডে সব কোশ্চেন মুখস্থ আসে না, আমি এগেইন বলতেছি মুখস্থ ধরবে না। স্যাররা স্যারদের মতো কোশ্চেন ধরবে এবং তুমি তোমার রেসিডুয়াল নলেজ থেকে অ্যান্সার দিবা। এরকম হতে পারে তুমি হয়তো পরীক্ষার আগের রাত্রে দেখোনি, বাট আমরা ক্লাসে কোনো কিছু একটা বলছিলাম যে ওই নার্ভের অবস্থান এরকম হয়, মনে করো আমরা বললাম যে মিডিয়াল নার্ভ পালসিতে কি হয়, ঠিক আছে? তো তোমার এটা মনে আছে, তুমি দেখছিলা ছবিতে, তুমি তখন বলে দিতে পারলা। এটাই আমরা চাই, বুঝছো? এটাই আমরা চাই যে তোমরা এইভাবে তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ করো। এরপরে আসি হলো ফিজিওলজি। ফিজিওলজি হলো গিয়ে কাইন্ড অফ ফিজিক্স, সোজা বাংলা ইটস কাইন্ড অফ ফিজিক্স। তো এখন মেডিকেল এসে কেন ফিজিক্স পড়বো না, মেডিকেল এসে তোমার ফিজিক্স পড়া লাগবে না। এখানে হলো গিয়ে তুমি যত বুঝবা জিনিসটা তত মজা। মানে এইটার মতো মজার সাবজেক্ট আমি এখনো পর্যন্ত দেখি নাই। এই ফিজিওলজি কে কাজে লাগবে তোমার পরবর্তীতে প্যাথোলজিতে গিয়ে, যেটা ফোর্থ ইয়ারের সাবজেক্ট, ইভেন মেডিসিনে গিয়ে। মানে তুমি যদি এটার বস হয়ে যাও, তুমি মেডিসিনের বস। তো এখন কথা হলো কি, এটা কিভাবে পড়বো আপু, বা কিভাবে কি করে পড়তে হয়। ফিজিওলজিতে প্রত্যেকটা টপিক বোঝার আছে, এন্ড প্রত্যেকটা টপিক রিলেশন করা যায়। এবং এটা এত একটা সোজা জিনিস, ধরো তুমি র্যাস মনে রাখলা, র্যাস হলো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা এখনো তোমরা শিখে পারো নাই, শিখবা রেনালে, হয়তো অমিতের একটা দুইটা ক্লাসে দেখতে পারো। এইটা যখন তুমি দেখবা, এই একটা জিনিস নিয়ে তুমি অনেক কিছু ব্যাখ্যা করতে পারবা, ব্লাড ভলিউম ব্যাখ্যা করতে পারবা, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ব্যাখ্যা করতে পারবা। ইভেন আরেকটা কথা, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তুমি এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দিয়ে তোমার বডির সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারবা। এবং যখন তুমি রিসিপ্টর শিখবা, কোথায় কোন রিসিপ্টর থাকে, রিসিপ্টর কিভাবে কাজ করে, তখন তোমার অলরেডি ফার্মাকোলজির অর্ধেক পড়া শেষ। ফার্মাকোলজিও ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট হয়ে গেল। তো এই যে ফিজিওলজি কিভাবে কাজ করে, এটার জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আমাদের দ্য ক্লিনিশিয়ান গ্রুপে, অলসো আমাদের কোর্সে। তো এইখানে আমরা মেইনলি ডিসকাস করব যে কিভাবে জিনিসটা কোরিলেট করে মনে রাখা যায়, সোজা ভাবে মনে রাখা যায়। তখন দেখবা কি যে তোমার নিজেরই তখন পড়তে ভালো লাগবে, যে ধরো একটা মানুষের ব্লাড ভলিউম লস হলো, মানে আমি অমিতের একটা ক্লাসের কথা বলতেছি, যে ধরো একটা ব্লাড ভলিউম লস হলো, তাহলে তার কনসিকুয়েন্স হিসেবে তার কি কি হইতে পারে। তুমি অলরেডি অলরেডি তখন ক্লিনিক্যাল কনসেপশন বিল্ড আপ করে ফেলছো, যে তার কি কি হইতে পারে, তার বিপি লো হয়ে যেতে পারে, তারপরে তার ট্রাকিকার্ডিয়া হইতে পারে, মানে হার্টবিট বেড়ে যেতে পারে। এগুলো যখন তুমি অলরেডি ভাবা শুরু করে দিবা, শুধু ব্লাড ব্লাড ভলিউম না, ব্লাড ভলিউম কমে যায় কিসে, মনে করো ধরো আরটিএ হচ্ছে, অথবা ধরো ডায়রিয়া হইলো, সবকিছুর সাথে তুমি ম্যাচ করে ওই একই ছাঁচে ফেলে আস্তে 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 শেষ পর্যন্ত আসতে পারবা। এবং ফিজিওলজি কনসেপ্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির কথা আমি যেটা বলবো, বায়োকেমিস্ট্রি হলো মানে ম্যামদের মুখে শুনবা, এটা ফার্স্ট ইয়ারের ম্যামদের মুখে কেন, ফার্স্ট ইয়ারের সবার একটা প্রিয় সাবজেক্ট হলো বায়োকেমিস্ট্রি। পড়া কম, সহজ, সবকিছু। এবিসি যে বইটা আছে সেটা মানে বায়োকেমিস্ট্রি আমার কাছে একটা খুবই ভালো বই লাগে, সহজ বাংলায় আমাদের মোজাম্মেল স্যার খুবই সুন্দর করে লিখছে। তো এখানে অনেক কিছু জানার লাগে, যেরকম অনেক কিছু বলতে তোমাদের মেটাবলিজম কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। দেখবো
এখান থেকে 1 বছর পরে যখন প্রপ দিবা, প্রপ টেবিলে যাওয়ার পরে আগে প্রশ্ন করবে সকালে কি দিয়ে খেয়ে আসছো। তুমি যা বলবা তাই। বললা রুটি, তোমাকে বলবে আচ্ছা রুটিকে মেটাবোলাইজ করো, মানে তারপর কি ডাইজেশন করো, মেটাবলিজম করো আর অ্যাবসর্পশন করো। তুমি বললা মিষ্টি, সেটাও। যদি বলে পানি, সেটাও। যদি বলো না খেয়ে আসছি, ফাস্টিং করছি, তাও এটাকে বলবে যে আচ্ছা ফাস্টিং কন্ডিশনে তাহলে কি হয়, তখন তো ওই যে গ্লাইকোজেন থেকে আমাদের গ্লুকোজ প্রডিউস হবে। তোমার অ্যান্সার রেডি। সুন্দর করে কয়েকটা কিছু টপিক পড়বা। টপিক পড়লে তোমার ভাইবা সব হয়ে গেল। আরো আছে রেনাল বায়োকেমিস্ট্রি আছে, তারপরে তোমার অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসবে ক্লাস সামনে। তো এগুলো সবই দেখবা যে খুবই সুন্দর, এটাও বুঝে মনে রাখা যায়, পুরোটাই বুঝে মনে রাখা যায়। অ্যান্ড যদি বোঝো, বায়োকেমিস্ট্রি পড়া সবচেয়ে কম, সবচেয়ে কম হলো গিয়ে বায়োকেমিস্ট্রি পড়া। এটা ছিল আমাদের ওভারঅল কথা। এখন কথা হলো কি একটু ভাইবা সম্পর্কে ধারণা দিই। অনেক তো বললাম কিভাবে কি পড়তে হবে। তো ভাইবা হলো কি আমাদের অ্যানাটমির দুইটা ভাইবা হবে, একটা হলো সফট পার্টের ভাইবা, একটা হার্ড পার্ট, একটা ফিজিওলজির ভাইবা হবে, সেখানেও দুইটা বোর্ড থাকবে। এটা কলেজে ডিসাইড করবে কোন বোর্ডে কোন কোন টপিক। বায়োকেমিস্ট্রিতেও দুইটা বোর্ড থাকবে, তোমাকে সব বোর্ডে গিয়ে ভাইবা দিয়ে আসতে হবে। এখন আপু আমি তো কখনো ভাইবা দেই নাই, আমরা আসলে কিভাবে কি করব। তো এটা আসলে কিছুই না। তুমি যত তোমার কনসেপশন ক্লিয়ার করবা, যত তুমি তোমার রেসিডুয়াল নলেজ বিল্ড আপ করবা, ভাইবা তোমার জন্য আসলে এক তুড়ির খেলা। এটাই সত্যি কথা। তো যখন তুমি দেখবা যে সবকিছু খুব সুন্দর করে পড়তে পারতেছো, তুমি পুরো একটা বছর তোমার ফ্রেন্ডসদেরকে ডেমো দিছো, পারলে তাদেরকেই পড়া বুঝাইছো, তো তখন দেখবে যে তোমার পড়াগুলো হয়ে গেছে। তোমার আর প্রপের দিনের জন্য আর কষ্ট করতে হচ্ছে না। তখন আর কি স্যার যে কোশ্চেন করবে, এই কোশ্চেন গুলা মেইনলি হয় কনসেপচুয়াল বেস, মুখস্থ ধরে। কেউ কেউ মুখস্থ ধরে, কেউ কেউ হলো তোমার হুটহাট করে হুটহাট করে একটা একটা, মানে কি বলবো, হুট করে এক একটা রেসিডুয়াল নলেজে কোশ্চেন করে। তো সেইগুলার জন্য তোমাদের আসলে ভালো করে জিনিসটা জানতে হবে। আর আরেকটা কথা হলো মেডিকেলে কি করব কি করব না। ওকে, এখন দাঁড়াও, আমি একটু যাই। আমার অলমোস্ট সব দেখানো হয়ে গেছে। তো এখন কথা হলো গিয়ে মেডিকেলে কি করব কি করব না। দেখো, মেডিকেল হলো গিয়ে পড়তে যখন আসছে পড়তে তো হবেই, তাই একটু মজা করে পড়া উচিত, কারণ প্যারা খাওয়ার কি দরকার আছে বলো। যেটা করবা সেটা হলো গিয়ে রেগুলার যে পড়াটা, সেটা হলো গিয়ে রেগুলার পড়ার ট্রাই করবা। রেগুলার পড়া করলে তোমার আর কি পড়াটা জমবে না, তখন আর কি তোমার শেষের দিকে যখন প্রপের আগে মাথা খারাপ করতে হবে না যে আমার এত এত পড়া বাকি, এত এত সিলেবাস বাকি, বা আমি কি করব, কোথায় দৌড়াবো। এটাই। তো রেগুলার যখন পড়া করবা, রেগুলার আইটেম ক্লিয়ার করবা, কার্ড ক্লিয়ার করবা, টার্ম ক্লিয়ার করবা, তখন দেখবা যে সবকিছু স্মুথলি হয়ে যাচ্ছে। আর প্যারা খাওয়ার কোনো বিষয় নেই। মনে করো একটা সাবজেক্টে ফেল আসলো, বাট ধরো 5-10 দিন পরে যে সাপ্লির ব্যবস্থা করা হবে, সেখানে তুমি পাশ হয়ে যাবে যদি তুমি আরেকবার পড়ো, জিনিসটা সুন্দর করে পড়ো। আর এটা তোমার জন্যই ভালো। তোমার পড়া হয় নাই তাই তোমাকে ফেল দিছে, তাই তোমার সাপ্লি হচ্ছে, তুমি আরো ভালো করে পড়তে পারবে। এটাই। আর হলো সুন্দর করে ব্যালেন্স করে চলতে হবে মেডিকেল লাইফটা, যাতে তুমি ড্রেইন না হয়ে যাও, মেন্টালি ড্রেইন না হয়ে যাও, আর তোমার কষ্ট না হয়, তোমার খারাপ না লাগে যে এটা কোথায় আসছি, এত পড়া কেন। না, এটা না, বিশ্বাস করো এটা না। যদি তুমি এর ভিতরে মজাটা নিতে পারো, তাহলে তোমার দুইটাই অনেক ভালো লাগবে। আর মেডিকেল অনেক প্রোগ্রাম হয়, প্রোগ্রাম অ্যাটেন্ড করবা, হাসি খুশি থাকবা, ফ্রেন্ডস বানাবা, মাঝে মাঝে ঘুরবা, চাঁদ রাত পালন করবা, এইগুলাই। তো এইগুলাই মোটামুটি আমার বলার ছিল। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই টপিক গুলাতে, তাহলে আমাকে একটু বলো। আপু স্কলারশিপ টাইপ কিছু দেয় নাকি, মানে ভালো রেজাল্ট করার কারণে? আচ্ছা, মেডিকেল স্কলারশিপ কিছু দেয় না। ভালো রেজাল্ট, আমি যে অনার্স মার্কের কথা বললাম, সেটা হলো গিয়ে তোমার জাস্ট রেজাল্টে আসবে, তোমার সার্টিফিকেটও থাকবে না, তোমার মার্কশিটে থাকবে। এই আর কি, তোমার যে পাশের যে সার্টিফিকেট সেখানে আসবে না। তবে রিসেন্টলি একটা কথা শোনা যায় যে দেশের কিছু পরীক্ষাতে মার্কশিট আবার জমা দেওয়া লাগে। তো এই মার্কশিট জমা দেওয়ার জন্য আর কি যেটা হয়, ওরা আবার দেখে যে কার মার্ক বেশি, সেই মার্কের ভিত্তিতে নাকি আবার অনেক তাড়াতাড়ি সিলেকশন হয়। তো এটার কতটা সত্যি আমি ঠিক জানি না।
বাইরের কান্ট্রিতে এসব কিছু নাই। বাইরের কান্ট্রিতে ওরা তোমার কিছুই দেখবে না, ওরা তোমার জন্য আরেকটা নতুন করে পরীক্ষা নিবে, যে তুমি আর কি সেই পরীক্ষায় কেমন করো সেটার উপরে আর কি ওরা তোমাকে সিলেক্ট করবে। তোমার আর এখানে কোনো কিছু ওরা দেখবে না। স্কলারশিপ নাই, এই আর কি। আচ্ছা, তো আর কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। হ্যাঁ অমিত, তুমি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু প্রোভাইড করো। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। তোমরা কি বুঝতে পারছো টোটাল টপিকটা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি আর? আচ্ছা, মোটামুটি সবই কভার করে ফেলছি। তোমাদের আরো যদি কোশ্চেন থাকে তোমরা পরবর্তীতে আমাদেরকে করতে পারো। এই আর কি, মেডিকেল লাইফ। তো তোমাদের নতুন জার্নির জন্য অনেক শুভকামনা। আমরা চাই যে তোমরা দেশের একটা অনেক বড় বড় কিছু হও, এবং খুব সুন্দর করে নিজেদেরকে তৈরি করো সবকিছুর জন্য, এবং তোমাদের নাম সবার ওখানে ছড়ায় পড়ুক। আমরা দেখছি যে তোমরা অনেক সুন্দর সুন্দর করে সবাই অনুভূতি শেয়ার করছো। তো সেম ভাবে আমরাও চাইবো যে তোমরা সুন্দর করে ডক্টর হয়ে বের হয়ে যাও, তারপরে আবার তা ক্লিনিশিয়ান এসে অনুভূতি শেয়ার করো। অমিত, তুমি এবার বলো। অমিত, মেবি শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি কথা বলি তাহলে। মেবি অমিতের কোনো একটা প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না। তো তোমরা আমাদের সাথে আজকে যারা যারা জয়েন করেছো বা লাইভটা করেছো, তোমাদেরকে আসলেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের সাথে আছো, এবং আমরা চাবো তোমরা আমাদের সাথেই থাকো। এবং তোমাদের যে কোনো কোশ্চেন বা যে কোনো হেল্পলাইনের জন্য আমরা তো আছি। এবং আর তোমাদের থেকেই আমরা চাবো যে তোমাদের অপিনিয়ন গুলো যেন আমরা পাই, কি করলে তোমাদের জন্য বেটার হয়, বা তোমাদেরকে কিভাবে গাইড করলে তোমাদেরকে বেটার হয়, এগুলো যদি তোমরা বলো তাহলে ভালো হয়। তো আজকে এ পর্যন্তই। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো ভাবে অন্য কোনো সেশনে তোমাদের সাথে দেখা করব, অথবা ডিরেক্ট ক্লাসেও দেখা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে আমি এখন লাইভটা শেষ করি। আমি